1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিন্দুমাত্র মানবতা বিরোধী অপরাধ, স্বাধীনতা বিরোধীদের কোনো ভূমিকা ইত্যাদি ছিল না। কারণ 1960 সালে ছাত্রজীবন শেষ করার পরের থেকেই আমার বাবা পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল করতেন। 1969 সালে আমার বাবা যশোরের নিউ টাউনের এ ব্লকের একটি এলাকাতে সপরিবারে বসবাস করতেন। আমার তখন দুই বড় ভাই রাফিক বিন সাঈদী এবং আমার মেজ ভাই শামীম বিন সাঈদী সহ যশোরের নিউ টাউনে উনি থাকতেন। ওখানে থেকেই যশোর, সাতক্ষীরা, খুলনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে উনি তাফসির মাহফিল করতেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে তিনি সেখানেই ছিলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওনার যেখানে থাকতেন নিউ টাউনে, সেখানের আশেপাশে বিভিন্ন এলাকাতে যশোর ক্যান্টনমেন্ট থেকে বোমা, শেল ইত্যাদি এসে পড়া যখন শুরু হয়ে গেল, তখন ওনার প্রতিবেশী সহ ওনারা চিন্তা করলেন যে এখানে থাকাটা নিরাপদ হচ্ছে না। এই নিরাপদ হবে না বিধায় চিন্তা করে তারা যশোর ওই এলাকা থেকে প্রথমে শেখাটি নামক একটি গ্রাম, পরে সেখান থেকে যশোরের বাঘারপাড়া নামক একটি এলাকাতে গিয়ে অবস্থান করেন। 1971 সালে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত আমার বাবা, আমার মা, আমার দুই ভাই সহ সেই বাঘারপাড়াতে অবস্থান করেন। জুলাইয়ের শেষের দিকে তিনি পিরোজপুরে ফিরে যান এবং যুদ্ধ চলাকালীন শেষ সময়টুকুন উনি নিজ বাড়ি পিরোজপুরের সাইদখালী গ্রামেই অবস্থান করেন। তো সরকার অথবা প্রসিকিউশন যে অভিযোগগুলো উত্থাপন করেছে আমার বাবার ব্যাপারে, যে 1971 সালের মার্চ মাস থেকে স্বাধীনতা বিরোধী যে কর্মকাণ্ডগুলি হয়েছে পিরোজপুরে, সেখানের ওই সমস্ত কর্মকাণ্ডে আমার বাবা জড়িত ছিল। কিন্তু ইতিহাস বলছে এবং সত্য ঘটনা সেটা হলো যে 1971 সালে জুলাই মাস পর্যন্ত তিনি পিরোজপুরেই ছিলেন না। অথচ বলা হচ্ছে যে পিরোজপুরে 1971 সালে মার্চ থেকে জুন পর্যন্ত যে অপরাধগুলি হয়েছে সে অপরাধগুলি উনি সংগঠিত করেছেন। তাহলে প্রশ্ন জাগে, যে ব্যক্তিটি 1971 সালে জুলাই মাস পর্যন্ত যশোরের বাঘারপাড়ায় জনাব রওশন আলীর বাড়িতে অবস্থান করলেন, সেই ব্যক্তিটি 1971 সালের মার্চ থেকে নিয়ে জুন পর্যন্ত কি করে পিরোজপুরে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডকে করলেন। এবং আরও একটি বিষয় হলো যে প্রসিকিউশন বলছে যে 1971 সালে অপরাধ করার পরে তিনি পালিয়ে গিয়েছিলেন যশোরে রওশন আলীর বাড়িতে। সেখানে মামলা তদন্তকারী কর্মকর্তা জনাব হেলাল উদ্দিন তিনি গিয়েছিলেন রওশন সাহেবের বাড়িতে, তার সঙ্গে কথা বলেছেন একাধিকবার। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো জনাব রওশন আলীকে প্রসিকিউশন সাক্ষী করেনি। সাক্ষী এজন্যই করেনি যেহেতু জনাব রওশন আলী প্রসিকিউশনের শেখানো মতে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হয়নি বিধায় তাকে সাক্ষী করা হয়নি। মামলা যদি পর্যালোচনা করা যায়, মামলাটি পর্যালোচনা করে দেখা যাবে এটির প্রতিটি পরতে পরতে, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ মিথ্যা। বিকজ এখানে 1971 সালের জুলাই পর্যন্ত আমার বাবা সাঈদী সাহেব পিরোজপুর এলাকাতেই ছিলেন না। তো একটি কথা এখানে স্পষ্ট হয়ে গিয়েছে যে মূলত কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্যই আমার বাবা সহ অন্য সকলের বিরুদ্ধে এই সমস্ত মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে। জনাব রওশন আলী সাহেব নিজেই এই ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়ে গেছেন যে সাঈদী সাহেব আমার বাসাতে সপরিবারে তার দুটি সন্তান নিয়ে আমার বাসায় অবস্থান করেছিলেন 1971 সালে, এবং সেটি ছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে জুলাই মাসের শেষ দিক পর্যন্ত, যেটা রওশন আলী সাহেব নিজেই এই কোর্টে শপথ নিয়ে সাক্ষ্য দিয়ে গেছেন। হেলাল উদ্দিন সাহেব তাকে বাড়িতে, আমি একটু আগেই বলেছি, তার বাসায় একাধিকবার গিয়েছে কিন্তু তাকে সাক্ষ্য করতে পারেনি বা তাকে সাক্ষ্য করেনি, যেহেতু সে মিথ্যে সাক্ষ্য দিতে রাজি হয়নি। এছাড়া যেহেতু দীর্ঘদিন উনি ওখানে ছিলেন, যশোর, বাঘারপাড়া এবং ওই শেখাটি গ্রামের অন্তত 7 জন সাক্ষী এই ট্রাইব্যুনালে এসে আমার বাবার পক্ষে সাক্ষ্য দিয়ে গেছে। তারা বলে গেছে যে সাঈদী সাহেব আমাদের এলাকাতে ছিলেন, এখানেই ওয়াজ মাহফিল করতেন এবং স্বাধীনতা বিরোধী কোনো ভূমিকা সঙ্গে তিনি জড়িত ছিলেন এ ধরনের কোনো ইতিহাস তাদের জানা নেই। বিষয়টি হলো যে দেলোয়ার শিকদার এবং আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সম্পূর্ণ ভিন্ন দুজন ব্যক্তি। আমার বাবার ব্যাপারে প্রসিকিউশন যে সাক্ষ্য প্রমাণ তারা দাবি করছে, যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা বিচার পরিচালনা করলো,
সেই ডকুমেন্টের ভিতরে দেয়া আছে আমার বাবার 1957 সালের দাখিল, যেটাকে আমরা জেনারেল এসএসসি বলি। 1957 সালে সেই সার্টিফিকেটে দেখা যাচ্ছে যে আমার বাবার নাম সেখানে আছে দেলাওয়ার হোসেন সাইদি এবং তার পিতার নাম দেয়া আছে মৌলানা ইউসুফ সাইদি। তো যে ব্যক্তি 1957 সালে দেলাওয়ার হোসেন সাইদি, সে ব্যক্তি 1971 সালে কি করে দেলাওয়ার হোসেন শিকদার হয়ে গেল? তার থেকেও বড় বিষয় হলো 1945 সালে আমার বড় ফুপুর বিয়ে হয়েছিল 1945 সালে। সেই 1945 সালে পিরোজপুর যেটা বিবাহ কি বলে কোর্ট বা বিবাহ যে কাজীর অফিস, সেই কাজী অফিসে কাবিননামা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি 1945 সালে। সেই কাবিননামায় দেখা যাচ্ছে আমার দাদার নাম মৌলানা ইউসুফ সাইদি। তো যে ব্যক্তি 1945 সালে সাইদি, 1957 সালে সাইদি, যে ব্যক্তি 1960 সালের তার আলিম পরীক্ষার সার্টিফিকেট দেখা যাচ্ছে সাইদি, সেই ব্যক্তি 1971 সালে কি করে শিকদার হয়ে গেল? এটা আসলে এটা খুবই রহস্যজনক এবং এটা একটি ষড়যন্ত্রেরই অংশ। দ্বিতীয় বিষয়টি হলো দেলওয়ার শিকদার হিসেবে যাকে বলা হচ্ছে তার পিতার নাম রসুল শিকদার। এইটা প্রসিকিউশন যে ডকুমেন্ট সাবমিট করেছে ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সাবমিটকৃত ডকুমেন্টগুলি 3 নম্বর ভলিউমের 245 নম্বর পাতায় 46 নম্বর ক্রমিকে এই দেলওয়ার শিকদার যে রাজাকার, তা মুক্তিযোদ্ধা সংসদের যে তালিকা দেয়া আছে সেখানে রাজাকার হিসাবে 46 নম্বর তালিকায় দেলওয়ার শিকদারের নাম দেয়া আছে। তার নাম দেলওয়ার শিকদার, তার পিতার নাম রসুল শিকদার, তার বাড়ি পিরোজপুর চিলা গ্রামে। তো এই চিলা গ্রামের এই রসুল শিকদারের ছেলে দেলোয়ার শিকদারের তখন স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল। তার এলাকা ছিল পিরোজপুর শহর থেকে নিয়ে তৎকালীন ইন্দুরকানি, যেটা আজকে জিয়ানগর। তো এই এলাকাতে সে যত অপরাধগুলি সংগঠিত করেছে সেই সকল অপরাধের দায়ভার আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সরকারের ইচ্ছে মাফিক, সরকারের ষড়যন্ত্র মাফিক প্রসিকিউশনের কাজগুলি করেছে। দ্বিতীয় বিষয় হলো রসুল শিকদারের ছেলে দেলোয়ার শিকদাররা 4 ভাই ছিল, তাদের ভিতরে 2 জন এখনও জীবিত আছে, তারা পিরোজপুর শহরেই আছে। আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তার পিতা মৌলানা ইউসুফ সাইদি, তারা 2 ভাই 3 ভাই 1 বোন, তারাও এখন প্রত্যেকেই জীবিত আছে। এবং সকল দলিল দস্তাবেজ প্রমাণ করে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার জন্মের পরের থেকে নিয়ে তিনি সাইদি এবং তিনি তার পরিবারের প্রত্যেকেই সাইদি নাম ব্যবহার করেন, কোনো কালে কখনোই তারা শিকদার নাম ব্যবহার করেনি। তো দেলোয়ার শিকদারের সেই অপরাধগুলির দায়ভার আজকে সাইদি সাহেবের উপরে চাপিয়ে দেওয়ার জন্যই দেলোয়ার শিকদার, আমার বাবা সাইদিকে দেলোয়ার শিকদার বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। আসলে যেহেতু মামলাটি সম্পূর্ণ সাজানো এবং তাদের পরিকল্পনাই হলো বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে নিঃশেষ করে দেওয়া, সেহেতু এখানে ন্যায় বিচার পাওয়ার কোনো প্রশ্নটিই অবান্তর। শুরু থেকে নিয়ে আমরা এই পর্যন্ত, বিশেষ করে আমাদের এই মামলাতে সাইদি সাহেবের বিচারের নামে যে মামলাটি পরিচালনা করলো সরকার, এখানে যত অবিচার হয়েছে আমার জ্ঞানত এবং আইনজ্ঞরা যেটা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এর কোনো নজির নেই। আমি 2-1টি কথা এখানে আপনাদেরকে বলতে পারি। প্রথম বলবো স্কাইপ ষড়যন্ত্র। বিচারপতি নিজামুল হক সাহেবের স্কাইপের যে আলোচনা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, বেলজিয়াম প্রবাসী জনৈক জিয়াউদ্দিনের সঙ্গে তিনি যে আলাপ আলোচনা করেছেন, সেখানে এটা স্পষ্ট হয়ে গেছে যে বেলজিয়াম থেকে পাঠানো ওই ব্যক্তির সকল সিদ্ধান্ত তিনি বিচারপতি নিজামুল হক এই ট্রাইব্যুনালে বসে বাস্তবায়ন করেছেন। এমনকি আমাদের কেসের চার্জ গঠনটিও বেলজিয়াম থেকে লিখে পাঠানো হয়েছে। এটি গেল একটি। এরপরে আছে যে সেফ হাউস কেলেঙ্কারি। সেফ হাউস সায়দাবাদের গোলাপবাগ নামক একটা জায়গার বাড়িতে সরকার একটি সেফ হাউস বানিয়েছিল। সেখানে দিনের পর দিন, মাসের পর মাস পিরোজপুর থেকে সাক্ষীদেরকে এনে ট্রেনিং দেওয়া হয়েছে এবং সেই সেফ হাউসের সকল ডকুমেন্ট আমরা পত্রিকার যখন প্রকাশিত হয়, আমরা পত্রিকার থেকে সংগ্রহ করে সমস্ত ডকুমেন্ট আমরা ট্রাইব্যুনালে সাবমিট করেছে। দুর্ভাগ্য এ জাতির, দুর্ভাগ্য আমাদের সকলের যে ট্রাইব্যুনাল এত ডকুমেন্ট কোনোটিকেও আমলে নেয়নি। এরপরে বলা যায় যে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাক্ষী সুখরঞ্জন বালি, সে আমাদের পক্ষে সাক্ষ্য দিতে এসেছিল ট্রাইব্যুনালের গেট থেকে।
প্রসিকিউশনের সাজানো একটা নাটকের মধ্য থেকে তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়েছে। সেটার জন্য সুখরঞ্জন বালির আত্মীয়রা থানায় জিডি করতে গিয়েছিল। এরপরে হাইকোর্টে, মাননীয় হাইকোর্টে তারা হ্যাবিয়াস কর্পাস করেছে, কিন্তু সেগুলো এখনও নিষ্পত্তি হয়নি। তো এই মামলায় যত অবিচার হয়েছে, এইটা আসলে বলতে গেলে পৃথিবীতে এর কোনো নজির আছে বলে মনে হয় না। তো এখানে ন্যায় বিচার পাওয়ার আমরা কোনো আশা করতে পারছি না, বিকজ এই মামলাটি পরিচালনা করছে সরকার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এবং স্বাধীনতার 42 বছর পরে আমাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী ইত্যাদি। স্বাধীনতার 42 বছরের মধ্যেও আমার বাবার বিরুদ্ধে বাংলাদেশের কোনো একটি থানায় সামান্য একটি জিডি পর্যন্ত হয়নি। এমনকি আজকে যে সমস্ত পরিবারগুলি তারা ক্ষতিগ্রস্ত হিসেবে নিজেদেরকে দাবি করছে, তারাও 42 বছরের মধ্যে কোনো একটি ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন অথবা পত্রিকায় বিবৃতি দিয়েও কোনো দিন অভিযোগ করেনি যে সাইদি সাহেব আমাদেরকে এই ক্ষতি করেছিল 1971 সালে। তো এটি প্রমাণিত হয়েছে যে আসলে তাকে রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করার জন্য, সরকারকে খুশি করার জন্য, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ধ্বংস করে দেওয়ার জন্যই এই মামলাগুলি। সুতরাং এখানে ন্যায় বিচার পাওয়ার আশা সুদূর পরাহত। আসলে যেটা শুরুতে বলছিলাম যে আসলে ষড়যন্ত্র তো অনেক মারাত্মক ষড়যন্ত্র ছিল আমার বাবাকে এই মৃত্যুদণ্ডাদেশের রায়টি দেওয়ার জন্য, যে কারণে বিশাব আলী নামক যে ব্যক্তিটা হত্যা হয়েছে, প্রসিকিউশন যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছে ট্রাইব্যুনালে, সেখানেও দেখা যাচ্ছে যে বিশাব আলীকে তার বাড়ি থেকে ধরে নিয়ে পিরোজপুর বলেশ্বর নদীর ঘাটে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ সরকারের বানানো সাক্ষীরা এখানে এসে, ট্রাইব্যুনাল এসে বলছে যে তাকে তার বাড়িতে নারকেল গাছের সঙ্গে বেঁধে হত্যা করা হয়েছে। তো সরকারের ডকুমেন্টে দেখা যাচ্ছে যে বিশাব আলীকে হত্যা করা হয়েছে তার বাড়ি থেকে ধরে নিয়ে পিরোজপুরের বলেশ্বর নদীর ঘাটে। সরকারের সাক্ষীরা এসে এখানে এটা বলছে, কিন্তু বিশাব আলীর আপন ভাই সুখরঞ্জন বালিকে এই ট্রাইব্যুনালের যে সেফ হাউসের কথা একটু আগে আমি বলেছি, সেখানে এনে দিনের পর দিন তাকে রাখা হয়েছে, কিন্তু তাকে নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়াতে পারেনি। অবশেষে সে বিবেকের তাড়নায় আমাদের সঙ্গে যোগাযোগ করে সে এসেছিল ট্রাইব্যুনালে আমাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য। দুর্ভাগ্য যে তাকে আমরা ট্রাইব্যুনালে বা কোর্ট রুমে হাজির করাতে পারিনি। তার আগেই ট্রাইব্যুনালের গেট থেকে সাদা পোশাকধারী পুলিশ এবং পোশাকধারী পুলিশের সম্মিলনে একটি বাহিনী তাকে আমাদের আইনজীবীর গাড়ি থেকে টেনে হিসেবে নামিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। আজ পর্যন্ত তার কোনো হদিস আমরা পাইনি, এমনকি তার আত্মীয়রা পায়নি। এই বিষয়টি নিয়ে দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলিও তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে, তারা সরকারের কাছে দাবি জানিয়েছে, কিন্তু সরকার এখন পর্যন্ত একটি ব্যক্তিকে উদ্ধারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তো এটি দিয়ে আসলে প্রমাণ হচ্ছে যে আসলে সুখরঞ্জন বালি তো আমাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এসেছিল। যার আপন ভাইকে হত্যা যদি করেই থাকেন সাইদি সাহেব, তাহলে তো সুখরঞ্জন বালি আমাদের পক্ষে সাক্ষ্য দিতে আসতো না। তো এইটি যে একটা মিথ্যা অভিযোগ, একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বাবাকে তারা শাস্তি দিতে চেয়েছে, এবং সেইটি যেহেতু তার ভাই সাক্ষ্য দিলে কোর্টে এসে প্রমাণ হয়ে যাবে, এ কারণে তাকে অপহরণ করা হয়েছিল। সো এইটি একটি মিথ্যা অভিযোগ, এই মিথ্যা অভিযোগটা প্রমাণ। জি, মামলা হয়েছে। জিডি করতে গিয়েছিল তার আত্মীয়রা, থানায় জিডি গ্রহণ করেনি। পরে মাননীয় হাইকোর্টে একটি হ্যাবিয়াস কর্পাস করা হয়েছে, যেটি এখনও নিষ্পত্তি করা হয়নি। আরেকটি বিষয় হলো, সুখরঞ্জন বালিকে যখন কোর্টে উপস্থাপন করা আগের দিন, অর্থাৎ 4 নভেম্বর 2012 তারিখে তিনি বাংলাদেশের টিভি চ্যানেলে এবং জাতীয় কিছু পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং সাক্ষাৎকার দিয়ে সুখরঞ্জন বালি বলেছিলেন যে আমি সত্য সাক্ষ্য দিতে চাই, আমি আমার ভাইকে যারা হত্যা করেছিল তাদের ব্যাপারে কথা বলতে চাই, বিধায় আমি সাইদি সাহেবের পক্ষে এসে কোর্টে সাক্ষ্য দিতে এসেছি। তো আমরা ধারণা করি, যেহেতু পত্রিকায় তার সাক্ষাৎকার এসছে, টিভিতে তার সাক্ষাৎকার এসছে, সরকার এটি অবগত হয়েছে যে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, এই কারণে তারা ট্রাইব্যুনাল গেট থেকেই সুখরঞ্জন বালিকে অপহরণ করবে। এটা আসলে এই আমাদের জাতির জন্য, আমাদের জন্য দুর্ভাগ্য যে যে মানুষটা বিগত 50টি বছর ধরে যে মানুষটি এই জাতিকে কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে এই পর্যন্ত সহস্রাধিক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, যার কোরআনের বিজ্ঞানময় তাফসির শুনে
অসংখ্য মানুষ সঠিক পথের দিশা পেয়েছে, সেই মানুষটিকে 2010 সালের 29শে জুন তারিখে বর্তমান ধর্মনিরপেক্ষবাদী সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এক হাস্যকর মামলা গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তারের পরক্ষণেই যে মানুষটির বিরুদ্ধে বিগত 42টি বছরের মধ্যে বাংলাদেশের কোনো থানায় সামান্য একটি জিডিও ছিল না, সেই মানুষটির বিরুদ্ধে 1 মাসের ব্যবধানে 17টি মামলা এই সরকার দায়ের করে। এবং আরও কষ্টের বিষয় যে এই মানুষটিকে 41টি দিন টানা 41টি দিন তাকে রিমান্ডে রেখে নির্মম নির্যাতন করেছে, শারীরিক এবং মানসিক, যেটা কোরআনের একজন খাদেমের সঙ্গে এ ধরনের আচরণ, এটা আসলে ইসলামী আন্দোলন ইতিহাস পর্যালোচনা করলে এই বিষয়গুলি দেখা যায়। তো 41টি দিন রিমান্ড শেষে তাকে ফেরত পাঠানো হয়েছে। তো বাবার সঙ্গে যখন কোর্টে হাজির বাবাকে করেছিল, তখন তার মুখে শুনতে পেয়েছি এরকম যে এমন দিন গেছে যিনি নিজ কানে তিনি আজান শুনতে পাননি দিনের পর দিন। ঘড়ি দেখে ঘড়িও তাকে ব্যবহার করতে দেওয়া হয়নি, কোনো রকমে অনুমান করে অথবা কাউকে জিজ্ঞেস করে তাকে নামাজ আদায় করতে হয়েছে। তো এভাবে নির্যাতন করা হয়েছে তাকে। তো এইভাবে 17টি মামলার দায়ের শেষে সম্ভবত নভেম্বর মাসে তাকে এই যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়। ইতিমধ্যে ট্রাইব্যুনাল থেকে তাকে দুবার হাজির করার জন্য বলা হলেও এবং জেল কর্তৃপক্ষ তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রস্তুত করে রাখলেও প্রসিকিউশন এসে ট্রাইব্যুনালে রিপোর্ট করে যে তিনি অসুস্থ, এই জন্য তাকে আনা যাবে না। তো অথচ তিনি সুস্থই ছিলেন, তিনি প্রস্তুত ছিলেন ট্রাইব্যুনালে আসার জন্য। তো এইভাবে তাকে গ্রেপ্তারের প্রায় 3 মাস পরে তাকে এই কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানো হয়। দেখেন, আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 1979 সালে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন। 1979-র আগে উনি বাংলাদেশের অথবা তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী কিছুই ছিলেন না। 1979 সালে যোগদান করা ব্যক্তিটি 1971 সালে জামাতের নেতা হিসেবে অপরাধ করলো কিভাবে? এর থেকে বড় কথা, আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে দাবি করছে যে এটি একটি রাজনৈতিক বিচার, এটা তো সত্য এই কারণেই যে তাহলে বিগত 42 বছরে বাংলাদেশ জামাত ইসলামীর এই নেতৃবৃন্দের ব্যাপারে সামান্য একটি জিডি কেন হলো না? ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা কেন করা হলো না? বাংলাদেশ জামাত ইসলামী অথবা জামাত ইসলামী নেতৃবৃন্দ যদি যুদ্ধাপরাধী হয়ে থাকে, তাহলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে কি করে জামাতের নেতৃবৃন্দের সঙ্গে একই সঙ্গে পাশাপাশি বসে আন্দোলন করেছিলেন? তখন তো জামাত ইসলামী যুদ্ধাপরাধী ছিল না, তখন জামাতের নেতৃবৃন্দ কেউ রাজাকারও ছিলেন না। আজকে যেহেতু ক্ষমতায় টিকে থাকার জন্য তার চেয়ারটি পাকাপোক্ত অথবা চিরস্থায়ী করার জন্য জামাত যেহেতু একটা বড় ফ্যাক্টর, এবং জামাত যেহেতু বিএনপির সঙ্গে একটি জোট গঠন করে বিএনপির সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করছে, জামাতকে জোট থেকে বিচ্ছিন্ন করা এবং জামাতকে জনগণের সামনে হেয় করার জন্যই আজকে জামাত ইসলামী এবং তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অথবা রাজাকার যেটাই বলেন না কেন, এই সমস্ত অভিযোগগুলি তোলা হয়েছে। বিগত 42 বছরে তো শাহবাগের তরুণ প্রজন্মের নামে কোনো আন্দোলন করতে হয়নি, আন্দোলনের প্রয়োজন হয়নি। আজকে সরকারের ছত্রছায়ায়, সরকারের দেয়া বিরানির প্যাকেটে, সরকারের দেয়া লোক, ছাত্রলীগ, যুবলীগ এর নেতাকর্মীর উপস্থিতিতে আজকে শাহবাগের তরুণ প্রজন্মের নামে যে আন্দোলনটি হচ্ছে, এটি কেন করা হচ্ছে? এখানে সাধারণ মানুষের তো কোনো সম্পৃক্ততা নেই। এখানে সমস্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং বাম ঘরানার সকল ছাত্র সংগঠন এবং তাদের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত। এটা দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে সরকার পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে জোট থেকে বিচ্ছিন্ন করা, জনগণ থেকে বিচ্ছিন্ন করা এবং জামাতের নেতৃবৃন্দকে জনগণ থেকে চিরতরে দূরে সরিয়ে রাখার জন্য এবং স্তব্ধ করে দেওয়ার জন্যই এইগুলি করছে। তো এটি একটি রাজনৈতিক বিচার, এটা তো পরিষ্কার। 1971 সালে সংঘটিত যে 2টি অপরাধের অভিযোগে আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আজকে যে এই চরমভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো অন্যায়ভাবে, তার মধ্যে একটি হলো ইব্রাহিম কুটি হত্যাকাণ্ড। সরকারের চরম মিথ্যাবাদী, প্রতারক তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন একটি সত্যকে যেভাবে মিথ্যায় পর্যবেসিত করলো, সেটি হলো যে ইব্রাহিম কুট্টি হত্যাকাণ্ড। ইব্রাহিম কুট্টিকে মূলত হত্যা করা হয়েছিল 1971 সালের 1 অক্টোবরে, এবং সেটি ছিল পিরোজপুরের নলবলিয়া নামক গ্রামে। তার ইব্রাহিম কুট্টি শ্বশুরবাড়ি থেকে তাকে ধরে নিয়ে
শান্তি কমিটির রাজাকার লোকেরা তাকে ধরে ফেলে, ধরে নিয়ে পিরোজপুরের পাক সেনাদের ক্যাম্পে নিয়ে যায়, সেখানে তাকে গুলি করে হত্যা করে এবং সেখানে ইব্রাহিম কুটির শ্যালক সাহেব আলী নামে একজন ছিলেন, তাকেও সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকেও সেখানে হত্যা করা হয়। অথচ এই চরম মিথ্যাবাদী এবং প্রতারক তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন এই মামলা সাজাতে গিয়ে বলল যে ঘটনাটি ঘটেছে 8ই মে 1971 সালে, যেটি চরম মিথ্যাচার। 1971 সালের 1 অক্টোবরে ইব্রাহিম কুটি হত্যাকাণ্ডের ব্যাপারে ইব্রাহিম কুটির স্ত্রী মমতাজ বেগম 1972 সালের 16ই জুলাই পিরোজপুর আদালতে একটি মামলা করেছিল। সেই মামলার কাগজপত্র আমরা ট্রাইব্যুনালে ডিফেন্স এক্সিবিট এ নামে আমরা এক্সিবিট করেছিলাম। কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় যে বিচারপতিগণ যে এভাবে একটি সত্যকে জবাই করে দিবেন এবং তারা সরকারের মিথ্যা বা অন্যায় দাবির কাছে নিজেদের মস্তককে এভাবে অবনত করে দিবেন, যেটা চিন্তাও করা যায় না। তারা এই মামলাটির আমরা সার্টিফাইড কপি দিয়েছিলাম, সেই মামলার বিন্দু মাত্র একটি লাইনও তারা তাদের মামলার রায়ে বিচারপতিগণ তারা উল্লেখ করেননি। এই মামলাটির আমলে না নিয়ে বিচারপতিগণ মূলত একটি মামলাকেই তারা এবং একটি মিথ্যাকে এবং মূলত একটি সত্যকে পদদলিত করেছেন। আমি সেই ইব্রাহিম কুটি হত্যা মামলায় ইব্রাহিম কুটির স্ত্রী মমতাজ বেগম মোট 14 জনকে আসামি করে মামলা করেছিল। সেই মামলায় আমার বাবার নামের নামগন্ধটিও ছিল না, অথচ 42 বছর পরে দাবি করা হচ্ছে যে ইব্রাহিম কুটি হত্যার সঙ্গে আমার বাবা জড়িত ছিলেন। আরেকটি বিষয় হলো ঘটনা ঘটেছে 1 অক্টোবর, প্রসিকিউশন দাবি করছে সেটি ছিল 8ই মে। এবং আরও মজার বিষয় হচ্ছে গিয়ে এই ইব্রাহিম কুটি হত্যা মামলায় যে মামলাটি হয়েছিল সেই মামলায় প্রায় 14 জন আসামির মধ্যে 4-5 জন ইতিমধ্যে জেল খেটেছেন বিভিন্ন মেয়াদে এবং এই মামলাটি 1982 সালে মাননীয় হাইকোর্ট থেকে এই মামলাটি নিষ্পত্তি হয়েছিল। তো এত বড় একটি সত্যকে এই সরকার তার আজ্ঞাবহ প্রসিকিউশন এবং চরম মিথ্যাবাদী প্রতারক হেলাল উদ্দিনের মাধ্যমে এবং এই কথিত ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে তারা একটি সত্যকে মাটির নিচে দাফন করেছেন মূলত। তো এটি আমরা ট্রাইব্যুনালের কাছ থেকে মোটেও আশা করিনি। আমরা চিন্তা করেছিলাম ট্রাইব্যুনাল আমাদের সাবমিটকৃত সেই মামলাটি তাদের বিবেচনায় নেবেন। এই হলো সেই মামলার কাগজটা যেটা আমরা ট্রাইব্যুনালে সাবমিট করেছিলাম। আমরা আশা করেছিলাম এটি আমলে নিলে পরে এই মামলাটি যে আমার বাবার বিরুদ্ধে দায়েরকৃত শতাব্দীর নিকৃষ্টতম একটি মামলা সেটি প্রমাণিত হয়ে যেত, কিন্তু ট্রাইব্যুনাল সেটি করেনি। এই হলো সেই মামলাটি, ইব্রাহিম কুটি হত্যা মামলার এফআইআর। এটা হলো সেই কাগজ। এখানে এটা হলো মামলার নাম্বার, যেটি হলো মামলা নাম্বার 9। মামলাটি দায়ের করা হয়েছিল 16ই জুলাই 1972 তারিখে। এটা হলো এই যে লেখা আছে মমতাজ বেগম ওয়াইফ অফ ইব্রাহিম কুটি। এবং এখানে এই মমতাজ বেগম মোট 14 জনকে আসামি করে। সেখানে 1 নম্বরে ছিল পাকিস্তানি সৈন্যবাহিনী, পিরোজপুর ক্যাম্প, যেহেতু তার স্বামী এবং তার ভাইকে ধরে নিয়ে পিরোজপুর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল, পাকিস্তান ক্যাম্পে, সেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হয়, পাক সেনারা হত্যা করে। এ কারণে 1 নম্বর আসামি করেছে পাকিস্তানি সৈন্য, পিরোজপুর ক্যাম্প। এরপরে মোট 13 জন আসামি নাম আছে, যেখানে আমার বাবার নাম নেই। এবং এখানে তার স্বামীকে কি করে হত্যা করা হয়েছিল সেই বর্ণনাটি এখানে আছে, যে তার বাড়ি থেকে নলবনিয়াস্ত তার মমতাজ বেগমের বাবার বাড়ি থেকে তার স্বামী ইব্রাহিম কুটি আশ্রয় নিয়েছিল, সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। এরকম একটি সত্যকে যে আদালত, যে প্রসিকিউশন এবং যে তদন্ত সংস্থা এরকম একটি সত্যকে যারা অস্বীকার করলো, সেই আদালত, সেই প্রসিকিউশন এবং সেই তদন্ত সংস্থার কাছ থেকে আমরা ন্যায় বিচার কিভাবে আশা করতে পারি? আমরা এটা প্রমাণিত হয়েছে এবং এটা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার করেনি। এই ট্রাইব্যুনাল থেকে আমরা ন্যায় বিচার পাইনি। এই ট্রাইব্যুনাল সরকারের আজ্ঞাবহ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল সরকারকে খুশি করার জন্য আমার বাবার বিরুদ্ধে এ ধরনের এইরকম একটি মামলায়, এরকম শতাব্দীর নিকৃষ্টতম একটি মামলায় আমার বাবাকে সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত করেছে। আমরা ন্যায় বিচার পাইনি। আমরা ন্যায় বিচারের জন্য মাননীয় সুপ্রিম কোর্টে যাব। আমরা আশা করি আমরা সেখানে ন্যায় বিচার পাব। আসলে এই উত্তরটি দেওয়া আমার জন্য অত্যন্ত কষ্টের। কারণ হলো আমি আমার বাবাকে যেভাবে পেয়েছি এটা আসলে আমি বুঝিয়ে বলতে পারবো না। আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বশীল। আমার বাবা তার ব্যক্তিগত, রাজনৈতিক, তার তাফসির মাহফিল কেন্দ্রিক জীবন, সাংগঠনিক জীবন সব কিছু আমার সঙ্গে শেয়ার করতেন। এবং
আমিও আমার সব কিছু তার সঙ্গে শেয়ার করতাম। তো সেই বাবার থেকে আজকে প্রায় 3টি বছর বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত আছি। সরকারের এই রাজনৈতিক কূটকৌশলে, এই ষড়যন্ত্রে, এটা আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য কতটা কষ্টের, কতটা বেদনার, এটা আমি বোঝাতে পারবো না। আমার তো আসলে যেটা বললাম যে আমার বাবার সঙ্গে আমার সম্পর্কটা এত বেশি বন্ধুত্ব সুলভ ছিল, স্মৃতি তো বলে শেষ করতে পারবো। দু একটি কথা, যেমন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম 1989 সালে। ঢাকাতে চিকিৎসা ঠিকমতো হয়নি বিধায় আমাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো। আমি প্রায় 2 মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি ছিলাম। এত বেশি অসুস্থ ছিলাম যে ডানে বাঁয়ে করতে পারতাম না, নামাজ পড়তে পারিনি। তো 2 মাস চিকিৎসা শেষে যখন আমাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দিল, আমরা একটা হোটেলে গিয়ে উঠলাম। হোটেলে ঢোকার পর আব্বা যে প্রথম কথাটি আমাকে বললেন, সেটি হলো যে 2 মাস নামাজ পড়তে পারোনি, এখন নামাজ পড়ো। তো এই বিষয়টি আমার খুব মনে পড়ে। আর হলো আমি আমার বাবার সঙ্গে নিয়মিত রাতে ছাদে হাঁটতাম। প্রতিদিন ঘন্টাখানেক হাঁটতাম ছাদে। এখন সেটা থেকেও বঞ্চিত আছে। ওই মুহূর্তগুলি খুব মনে পড়ে। আমরা আমরা শুরু থেকেই আল্লাহর উপর নির্ভরশীল। আমরা বিশ্বাস করি জীবন মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হবে না, এটা ফয়সালা আল্লাহর। আল্লাহ যদি তার গোলামের জন্য এই দুনিয়াবি এই ষড়যন্ত্রের মাধ্যমে তার ফাঁসির কোনো বিষয় আল্লাহ তার তকদিরে লিখে রেখে থাকেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই আমার বাবা সাইদ ইসাবকে এখান থেকে বাঁচানোর। আল্লাহর ফয়সালা যদি এরকম থাকে যে আল্লাহ তাকে এখান থেকে নির্দোষ প্রমাণ করে বের করে নিয়ে আসবেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই তাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আটক করে রাখতে। সুতরাং আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আল্লাহর উপর নির্ভরশীল। আমরা আল্লাহর ফয়সালা যেটা হবে, আমরা আল্লাহর ফয়সালায় রাজি খুশি মনে গোলাম হিসেবে সব মেনে নেব। আর এটিও আমাদেরকে মনে রাখতে হবে, যুগে যুগে ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মী, আল্লাহ রসুলের সাহাবীদের ইতিহাস এবং জীবনী যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো যুগে যুগে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের জন্য এটি অনিবার্য সত্য যে তাদের জেল, জুলুম, জরিমানা, হত্যা এবং তাদের ফাঁসির কাস্টে আমরা আমাদের নেতৃবৃন্দ এভাবে ইতিহাসে তারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন। তো সেটি হিসাব করলেও দেখা যাবে যে ইসলামী আন্দোলনের সঠিক পথে আমার বাবা এবং ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দরা সঠিক পথে আছেন বলেই আজকে তাদের প্রতি এই ষড়যন্ত্র, এই জুলুম, এই নির্যাতন চলছে। সন্তান হিসেবে এটা তো আমার জন্য অত্যন্ত কষ্টের যে এরকম একজন বাবাকে
পোশাকে দেখা। তবে ইসলামী আন্দোলন একজন কর্মী হিসেবে যদি বলেন তাহলে বলবো ইসলামী আন্দোলনের নেতাদের জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এটি নতুন কিছু নয়। এইটা যুগে যুগে ধরেই চলে আসছে যে ইসলামী আন্দোলনের সকল নেতারা তারা এইভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তারা মৌলানা মওদুদী এই পোশাকে জেলখানায় ছিলেন, সৈয়দ কুতুব ছিলেন। সুতরাং এটা নতুন কিছু নয়। তবে সন্তান হিসেবে আমার জন্য এটা অত্যন্ত কষ্টের এই পোশাকে তাকে দেখা। যেহেতু রায় ঘোষণার পরে প্রথম যেদিন তাকে দেখতে গিয়েছিলাম, আমার কাছে সবথেকে বেশি কষ্টের যেটা মনে হয়েছে তার মাথা থেকে তার টুপিটিও খুলে নেওয়া হয়েছে। তো এটা ইনশাআল্লাহ এই জুলুম নির্যাতনের ব্যাপারে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এই জালেমদের ব্যাপারে আল্লাহর ফয়সালা আসবে ইনশাআল্লাহ। আসলে আব্বা তার মাকে হারালেন 2011 সালের 27 অক্টোবরে। মৃত্যুর আগে শেষবারের মতো প্রায় 3 মাস আগে তিনি তার মাকে দেখেছিলেন। তিনি আমার দাদি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা তাকে নিয়ে যেতে পারিনি। দাদির ইন্তেকালের পরে আমার আব্বাকে যখন খবরটা দেই তখন উনি আসলে খুব পেরেশান হয়ে গিয়েছিলেন, যেহেতু মাই ছিল তার দুনিয়ার সব কিছু। মায়ের এই চলে যাওয়াটা চিরন্তন হলেও তার মেনে নিতে খুব কষ্ট হয়েছে। তো মায়ের মৃত্যুর 8 মাসের পরেই আমার বড় ভাই মাওলানা রফিক বিন সাইদি, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো এই বড় ভাইয়ের চলে যাওয়াটা আব্বার জন্য খুব কষ্টের ছিল, কারণ আব্বা আমার বড় ভাইকে তার স্থলাভিষিক্ত হিসেবেই চিন্তা করছিলেন এবং সেইভাবেই তাকে গড়ে তুলেছিলেন। তো আমার বড় ভাই তো নিয়মিত ট্রাইব্যুনালে যেতেন। সরকারের আর প্রসিকিউশনের এই মিথ্যাচার উনি সহ্য করতে পারেননি। উনি কোর্ট রুমে বসেই হার্ট অ্যাটাক করে পরে সেখান থেকে আমি তাকে নিয়ে যাই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে। সেখানে বিকেল 3:30টার দিকে তিনি ইন্তেকাল করেন। তো আব্বার জন্য ছিল সব থেকে বড় কষ্টের, কারণ তিনি তার মায়ের জানাজা পড়িয়েছেন। 8 মাসের ব্যবধানে তার সন্তানের জানাজা, একটা পিতার জন্য তার পুত্রের লাশ বহন করা যে কত কষ্টের পিতা মাত্রই জানেন। তো এই কষ্ট তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি আল্লাহর উপরে এত বেশি নির্ভরশীল, আল্লাহর সিদ্ধান্তের পরে এত বেশি রাজি খুশি, তিনি সব মেনে নিয়েছেন। কিন্তু সরকারের এই যে জুলুম নির্যাতনের কারণে আজকে তিনি তার মায়ের জানাজায় মাত্র 30টি মিনিট সময় দিতে পেরেছেন, এমনকি মায়ের মুখটি শেষবারের মতো দেখতে পারেননি। সন্তানের মৃত্যুর সময় কাছে থাকতে পারেননি, সন্তান অথবা মাকে কবর পর্যন্ত দিতে পারেননি। জানাজায় অংশগ্রহণ শেষে তাকে ফেরত নিয়ে গেছে। এই যে জুলুম নির্যাতন, এই জন্য আল্লাহর দরবারে তিনি এদের জন্য দোয়া করেছেন হেদায়েতের, আর হেদায়েত তকদিরে না থাকলে তাদেরকে অতীতে যেভাবে জালেমদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন সেভাবে শাস্তির প্রার্থনা করেছেন। আমরা বলবো যে এই দেশটি 16 কোটি মানুষের দেশ। 30 লাখ জীবনের বিনিময়ে এই দেশটি অর্জিত হয়েছে। এখানে যেখানে প্রয়োজন ছিল জাতীয় ঐক্যের, দেশ গঠনের জন্য, সেখানে জাতিকে স্পষ্ট 2টি ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। এবং এটা সরকার করছে শুধুমাত্র তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করা এবং চিরস্থায়ী করার জন্য। এবং এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সরকার কোনো একটি পক্ষকে, কোনো একটি রাষ্ট্রকে খুশি করার জন্যই বাংলাদেশ থেকে ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী বিশ্বাসী শক্তিকে নির্মূল করে দিতে চায়। সুতরাং আমরা বলবো যে এই জাতি বিধ্বংসী এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে, জাতিকে ঐক্যের পথে নিয়ে আসতে হবে, জাতিকে বিভক্তি নয় বরং ঐক্যের মাধ্যমে জাতিকে গঠনের প্রক্রিয়া আসতে হবে। আর যারা আদালতের মাননীয় বিচারপতিগণ আছেন তাদের উদ্দেশ্যে আমাদের নিবেদন হলো যে আপনাদের কথাই আইন, আপনাদের কথার মাধ্যমে একজন দোষী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যায়, আপনাদের সুবিবেচনার মাধ্যমে একজন নির্দোষকে নির্দোষ প্রমাণ করা যায়। সুতরাং আপনারা কাউকে খুশি করার জন্য অথবা কারো দ্বারা প্ররোচিত হয়ে অথবা কাউকে কারো চাপে প্রভান্বিত হয়ে আপনারা যদি কোনো একজন নির্দোষ ব্যক্তিকে দোষী প্রমাণ করার মতো কোনো রায় দেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী বিচারপতিদের এই বিচার সবার আগে হবে এবং তাদের এই যে সমস্ত বিচারকগণ
মিথ্যা রায় প্রদান করবে বা জুলুম করবে তাদের জন্য নিকৃষ্টতম জাহান্নাম অপেক্ষা করছে। জাহান্নামের আগুনে তাদেরকে অনন্তকাল জ্বলতে হবে, এই কথাগুলিও তাদেরকে স্মরণ রাখতে হবে। এজন্য আমরা বিনয়ের সঙ্গে বলবো যে তারা যখন কোনো একটি রায় ঘোষণা করবেন অথবা একটি মামলাকে পর্যালোচনা করবেন, তারা যেন সত্য এবং সঠিক সিদ্ধান্ত দেন, কারণ তাদেরকে মনে রাখতে হবে তাদের একটি সিদ্ধান্তই তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। জাহান্নামের আগুন তাদের জন্য অনন্তকালের জন্য অথবা জাহান্নাম তাদের চিরস্থায়ী ঠিকানা হয়ে যেতে পারে। আমার বাবার এই একটা অন্যায় যে রায় প্রদান করলো ট্রাইব্যুনাল থেকে, এই রায়ের পরে দেশের সাধারণ মানুষ যেভাবে এই অন্যায়ের প্রতিবাদের জন্য রাস্তায় নেমে এসেছে, এটি দিয়ে দুইটি বিষয় পরিষ্কার হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। প্রথমটি হলো, আসলে যুদ্ধাপরাধ নয়, জনপ্রিয়তাই আল্লামা সাঈদীর অপরাধ। দেশের মানুষ তাকে ভালোবাসে, দেশ বিদেশের অসংখ্য অগণিত মানুষ তাকে ভালোবাসে। তার বিজ্ঞানময় কোরআনের তাফসীর শুনে মানুষ সঠিক পথের দিশা পেয়েছে। মানুষ একদমই বিশ্বাস করে না যে আল্লামা সাঈদী এ ধরনের কোনো অপরাধের সঙ্গে কোনো কালে সম্পৃক্ত ছিল বা আছে, যেটার কারণে তারা প্রতিবাদ স্বরূপ রাস্তা নেমে এসেছে এবং তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছে শুধুমাত্র কোরআনের জন্য। এখানে ব্যক্তির সাঈদী হয়তো কোনো কৃতিত্ব নেই, এটা যেটা হয়েছে সেটা শুধুমাত্র কোরআনের কারণে, কোরআনের খাদেমকে ভালোবেসে, কোরআনের কারণেই তারা জীবনটা দিয়েছে। তো যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। আমরা শুধুমাত্র আল্লাহর দরবারে তাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন দয়া করে তাদের শাহাদাতের মৃত্যু দেন। তাদের পরিবার, শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানাই, আল্লাহ যেন তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দেন। আর সরকারের উদ্দেশ্যে একটা ছোট কথা বলতে চাই, সেটা হলো এই ঘটনা দিয়ে প্রমাণ হয়েছে যে জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না, জুলুম করে মিথ্যাচার চালিয়ে একটি সত্যকে মিথ্যায় রূপান্তর করা যায় না। এই রায়ের বিরুদ্ধে জনগণ যেভাবে রাস্তায় নেমে এসেছে, এটা প্রমাণ হয়েছে যে আল্লামা সাঈদীর ব্যাপারে যে অভিযোগগুলি উত্থাপন করা হয়েছে সবটাই শুধু মিথ্যাই নয়, শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যা, যার সঙ্গে সত্যের বিন্দু বিসর্গ সম্পর্ক নেই। আমার বাবার দেশ বিদেশের অসংখ্য অগণিত ভক্ত অনুরক্ত যারা আছে, যারা আমার বাবাকে আমাদের থেকেও হয়তো বেশি ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে, কোরআনের খাদেমকে আল্লাহ যেন আবার কোরআনের মাহফিলে ফিরিয়ে দেন, আবার যেন আমরা তাকে কোরআনের মাহফিলে ফেরত পাই, তার মুখ নিঃসৃত সুমধুর কণ্ঠে সে কোরআনের আওয়াজ যেন আমরা আবার শুনতে পাই, এই দোয়াটি করবেন।